না, এভাবে এই কোচিং ঘর এখানে আর রাখা যাবে না। প্রতিদিন কোনো না কোনো লোকের লাশ পাওয়া যাচ্ছে। এসব কি ছেলে খেলা হচ্ছে? এই, তোমরা সবাই শোনো, আজকে সন্ধ্যার আগেই এই কোচিং ঘরটি ভেঙে এখান থেকে সরিয়ে ফেলবি। মতিপুর গ্রামের শেষ সীমানায় একটি কোচিং ঘর আছে। গ্রামের লোক সবাই এটাকে হাসুদার কোচিং ঘর হিসাবে চেনে। কোচিং ঘরটি বন্ধ পড়ে আছে প্রায় মাস তিনেক ধরে। এই কোচিংয়ের মালিক হাসু হঠাৎ করে একদিন ক্লাস শেষে পুরোপুরি উধাও হয়ে যায়, কিন্তু তার পরদিন সকালেই হঠাৎ করে তার বিভৎস মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তার কোচিং ঘরের সামনে। কিছুক্ষণ আগে মোড়ল মশাই যা বলছিলেন তা সব সত্যি। আসলেই হাসুদার এই কোচিং ঘরে অনেক নাম না জানা মানুষের লাশ পাওয়া যায়। তবে অবাক করা বিষয় হলো, এদের কারো বাড়ি এই গ্রামে নয়, এরা সবাই বাইরের মানুষ। প্রতিটি লাশের অবস্থা ছিন্ন ভিন্ন। কারো শরীর থেকে হাত পা কেটে আলাদা করে দেওয়া হয়, কারো পেট বা বুক চিরে হৃৎপিণ্ড বের করা, কারো মাথা কেটে শরীর থেকে আলাদা করা। এমন অনেক বিভৎস লাশ প্রতিদিন সকাল হলেই হাসুদার কোচিং ঘরের সামনে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের লোকজনের মনে এই নিয়ে আতঙ্ক বেড়েছে। এজন্য আজ সকালে একটা লাশ দেখার পর গ্রাম প্রধান এই কোচিং ঘরটি ভেঙে ফেলার নির্দেশ দিলেন। গ্রামের ছোট একটি পুলিশ স্টেশনে মাত্র 3টে পুলিশ, তাও আবার তারা একদম অলস। এমন সব মার্ডারে তাদের যেন কোনো মাথা ব্যথাই নেই। লাশ দেখে গ্রামের মানুষ পুলিশকে খবর দিলে তারা শুধু এসে লাশগুলোকে নিয়ে যায়, তারপরে তাদের আর কোনো খোঁজ নেই। তাই তো গ্রামের ছোটোখাটো সব সিদ্ধান্ত এই গ্রামের মোড়ল মশাই নিয়ে থাকেন। মোড়লের কথা মতো গ্রামের যুবক এবং মাঝবয়সী লোকেরা কাজে লেগে পড়ল। দুপুর থেকে শুরু করে সন্ধে রাত পর্যন্ত তাদের সময় লাগলো সেই ঘর ভেঙে ফেলতে। সম্মিলিত প্রচেষ্টাতেই তারা কাজটা শেষ করল। কোচিং ঘর ভাঙার পর তারা সবাই যে যার বাড়ি ফিরে গেল। যদি আরেক জনম আমি পাই গো, সেই জনমে তোয়াকেই চাইবো। ওটা কি দেখাচ্ছে? হাসুদার কোচিং ঘরটা না? কি আশ্চর্য! গতকালকে আমরা সবাই মিলে ভেঙে ফেললাম, অথচ এখনো এটা ঠাই দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? কৃষকটি ভয়ে উল্টে দৌড়ে মোড়লের কাছে খবরটি দিতে গেল। বড় সাহেব, বড় সাহেব! কি রে জগাই, সকাল সকাল কি দৌড় প্রতিযোগিতা করলি নাকি? এমন হাবাচ্ছিস যে? না না বড় সাহেব, গতকাল আমরা যে কোচিং ঘরটি ভাঙলাম, আজ সেটি আগের মতো ঠাই দাঁড়িয়ে আছে। কি বলছিস কি এসব? সকাল সকাল বাং খেয়েছিস নাকি? না না, আমি কিছুই খাইনি। আপনার যদি বিশ্বাস না হয় আমার সাথে গিয়ে চলো, দেখবেন। চল তো গিয়ে দেখি, তবে মনে রাখিস যদি মিথ্যা বলিস তো তোর গর্দান যাবে। মোড়ল সাহেব জগাইয়ের কথা মতো তার সাথে গিয়ে দেখল জগাই যা বলছিল সব সত্যি। এমনকি আজও সেখানে মাথা কাটা একটি লাশ পড়ে আছে। এমন দৃশ্য দেখে মোড়ল মশাই ভীষণ ভয় পেলেন। আস্তে আস্তে গ্রামের সকল মানুষ সেখানে জড়ো হলো। সবাই এমন অদ্ভুত একটি বিষয় নিয়ে আতঙ্কিত। সকলের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল। মোড়ল মশাই আমতা আমতা করে বললেন, এ তো ভালো লক্ষণ নয়। কাল রাতে সবাই মিলে এই কোচিং ঘরটি উড়িয়ে দেওয়ার পরও কি করে নিজে নিজেই আবার এটা দাঁড়িয়ে আছে? মোড়ল মশাই, আমার মনে হচ্ছে এটা কোনো অশরীরী ব্যাপার। হ্যাঁ মোড়ল মশাই, হতে পারে। আর হঠাৎ করে হাসুদার এমন উদয় হয়ে যাওয়াটা, আবার পরের দিন আবার লাশটি এমন ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়াটা ভাববার বিষয় কিন্তু বললাম। ঠিক আছে, তোমরা সবাই এখন একটু সতর্ক থাকবে। এখন থেকে এই পথে সন্ধ্যার পরে আর কেউ আসবে না। এমনকি সবাই একটু নজর রাখবি অন্য গ্রামের কোনো লোকও জানিয়ে এ পথে না আসে। সেদিন মোড়ল মশাই সবাইকে সাবধান করে দিলেন, সন্ধ্যার পর কেউ যেন এই রাস্তার আশেপাশে না আসে। পারলে এখানে একটা সতর্ক সাইনবোর্ড লাগিয়ে দিতে বললেন, যেন অন্য এলাকার মানুষ এদিকে যাওয়ার সময় এটা দেখতে পায়। অধিকাংশ সময় গ্রামের বাইরে থেকে লোকজন এখানে আসে। তাছাড়া এই রাস্তা দিয়ে গ্রামের ব্যবসা বাণিজ্যের কাজ সম্পূর্ণ করা হয়। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন হাসুদার কোচিংয়ের সামনের রাস্তা দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হলো। কিছুদিন সব শান্ত হয়ে গেল।
দিনের বেলাতেও কোচিং ঘরটির আশেপাশে মানুষজন যাতায়াত করতো না। মাঝে মধ্যে রাতের অন্ধকারে কোচিং ঘরের ভিতর থেকে ভেসে আসে মানুষের চিৎকার। মনে হয় কেউ যেন বেঁচে থাকার জন্য আর্তনাদ করছে। কিন্তু পরের দিন সকাল হলেই পরিবেশ একদম ঠান্ডা। আস্তে আস্তে হাসুদার কোচিং ঘরটি ভুতুরে কোচিং ঘর নামে পরিচিতি পেতে লাগলো। এভাবেই দিন পার হতে লাগলো। একদিন রাতের বেলা নিতাই নামের একজন স্কুল শিক্ষক টিউশনি শেষ করে বাড়ি ফিরছিল। সেদিন ছিল অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এক আধ হাত সামনে কি আছে তা দেখাও বেশ কষ্টকর। নিতাই প্রতিদিন সন্ধ্যার মধ্যেই টিউশনি শেষ করে বাড়ি ফিরে আসে, কিন্তু আজ তার এক ছাত্রের জন্মদিনের অনুষ্ঠান ছিল, তাই ফিরতে বেশ রাত হয়ে গিয়েছে। নিতাই মনে মনে ভগবানের নাম জপতে জপতে রাস্তা দিয়ে ধীরে ধীরে সাইকেলটি চালিয়ে যেতে লাগলো। রাস্তা ধরে সাইকেল চালাতে চালাতে যখন নিতাই হাসুর কোচিং ঘরের সামনে প্রায় কাছাকাছি চলে এলো, তখনই হঠাৎ করে তার সাইকেলটি থেমে গেল। সাইকেলটি থেমে যেতেই নিতাইয়ের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সে তাড়াতাড়ি করে সাইকেলের প্যাডেল চালিয়ে সামনে আগানোর চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। আশ্চর্য ব্যাপার, সাইকেলের চেন তো ঠিক আছে, টায়ারও ঠিক আছে, অথচ সাইকেলটা সামনে ঘুরছে না কেন? এতক্ষণ নিতাই একবারও পিছন ফিরে তাকায়নি, কিন্তু এখন হঠাৎ করেই নিতাইয়ের মনে হলো অন্ধকারের মাঝে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছিল শক্ত করে তার সাইকেলটি কেউ টেনে ধরে আছে। নিমিষের মধ্যেই নিতাইয়ের শরীরের লোমগুলো সব ভয়ে দাঁড়িয়ে গেল। তার চোখের সামনে আগের মৃত মানুষের চেহারাগুলো ভাসতে লাগলো। নিতাই সাইকেল থেকে নেমে ধীরে ধীরে পিছনে তাকালো। নিতাই দেখলো একটি 14-15 বছর বয়সী মেয়ে তার সাইকেলের পিছনের সিটে শক্ত করে ধরে রেখেছে। নিতাই এত রাতে এমন একটা কিশোরী মেয়েকে দেখে বেশ অবাক হলো। মেয়েটার পরনে সাদা জামা, চুল খুলে রেখেছে, দেখতে মনে হচ্ছে কোনো মায়াবী পরী। মেয়েটার চেহারাও বেশ নিষ্পাপ। নিতাই মনে মনে স্বস্তি বোধ করলো, এটা ভেবে যে আর যাই হোক কোনো পেতনি নয় তো, জীবন্ত এক মানুষ। তবু এত রাতে একজন কিশোরী মেয়ের এভাবে বাইরে থাকা ঠিক নয়। তাই সে মেয়েটিকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি কে? এত রাতে এমন নির্জন জায়গায় কি করছো? তুমি জানো না এই জায়গাটি কতটা ভয়ানক? আমি এখানেই থাকি। ও আচ্ছা, তাহলে তুমি এখানে কি করছো? যাও বাড়ি যাও। আর তুমি আমার সাইকেলে এভাবে আটকালে কেন? ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আপনি তো এখন এখান থেকে কোথাও যেতে পারবেন না মাস্টার মশাই। কেন? কারণ আপনি আজকে এখনই এই মুহূর্তে আপনার প্রাণ হারাবেন। মেয়েটার এমন হাসি দেখে নিতাই ভয়ে শিউরে উঠল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি 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 যাতা বলছো? আমি বাড়িতে যাব কেন? কারণ আমি আপনাকে মেরে ফেলবো। এ কথা বলার সাথে সাথেই নিতাই মেয়েটির আসল রূপ দেখতে পেল। আর তা দেখার সাথে সাথে নিতাইয়ের মনে হলো তার পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই মেয়েটির রূপ পাল্টে এক বিভৎস চেহারার অতিরিক্ত আত্মার রূপ ধারণ করল। তার মোলায়েম চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, চোখ দুটো পাল্টে হয়ে গেল লাল জ্বলন্ত অঙ্গার। সাদা পোশাকের পুরোটাতেই রক্তের ছাপ লেগে রয়েছে। নিতাইয়ের মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে, কিন্তু তবু সে নিজেকে সামলে ঠায় দাঁড়িয়ে রইল। মেয়েটির গলা স্বর পরিবর্তন হয়ে ক্ষণে ক্ষণে আওয়াজ বের হতে থাকে। কি মাস্টার মশাই, শুধু এতটুকু দেখে ভয় পেয়ে গেলে? এখনো তো তোমার ঘাড়টা মটকানো বাকি। তুমি আমাকে মারবে কেন? আমি কি অন্যায় করেছি? দয়া করে যেতে দাও আমাকে। তুই কোনো অন্যায় করিসনি, অন্যায় করেছিল তোর ভাই হাসু। আমার ভাই? সে কি করেছে? আমার নাম প্রিয়া। আমি হাসু স্যারের কোচিংয়ের নিয়মিত একজন ছাত্রী। আমি হাসু স্যারকে অনেক সম্মান করতাম। তার কথাবার্তা আমার খুব ভালো লাগতো। সে অনেক বুঝিয়ে বুঝিয়ে পড়াতো, কিন্তু তার দৃষ্টি যে এত নোংরা তা আমার জানা ছিল না। বিভিন্নভাবে সে তার গায়ের সাথে গা লাগানোর চেষ্টা করত, কিন্তু আমি এসবে কিছুই বুঝতাম না, কারণ আমার চোখে তিনি অনেক ভালো মানুষ ছিল। একদিন টিউশনি শেষে স্যার আমাকে বললেন, প্রিয়া, আজ সন্ধ্যায় কিন্তু তোমার এক্সট্রা ক্লাস দেওয়া হবে, মনে করে চলে এসো। হ্যাঁ স্যার, আসবো। ঋতু, রাধিকা সবাই তো আসবে, তাই না স্যার? হ্যাঁ, সবাই আসবে। পরীক্ষার আগে একটু এক্সট্রা ক্লাস না করালে কি হয়?
তুই চলে এসো, ঠিক আছে? সহজ সরল ভাবে স্যারের হ্যাঁ সূচক উত্তর দিয়ে বাড়ি ফিরে আসি। সন্ধ্যায় কোচিং এ গিয়ে দেখি পুরো কোচিং একদম ফাঁকা। আকাশ কালো মেঘে ঢেকে আছে, মনে হচ্ছিল যে কোন সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে। আমি মনে মনে ভাবলাম হয়তো আকাশ খারাপ, এই জন্য কেউ আসবে না, তাই ফিরে যেতে চাইলাম। ঠিক এমন সময় স্যার দরজায় এসে উপস্থিত হলো। এ কি প্রিয়া, চলে যাচ্ছ কেন? ক্লাস করবে না? কিন্তু স্যার, আমি একা ক্লাস করব? আজ তো কেউ আসেনি, আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ আসবেও না, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে। আমি বরং চলে যাই। আজ তো এমনিতেও কেউ আসবে না প্রিয়া, আমি তো তোমাকে ছাড়া আর কাউকেই আসতে বলিনি। কেন? আপনি না বললেন সবাইকে এক্সট্রা ক্লাস করাবেন, এজন্য আসতে বলেছেন? সেটা না বললে কি তুমি আসতে? আর আমি তোমাকে একা পেতাম কি করে? আমি স্যারের কথার কোনো উত্তর না দিয়ে কোচিং থেকে বেরিয়ে যেতে লাগলাম, কিন্তু সে আমার হাত চেপে ধরলো। সেদিন মনে হয় প্রকৃতি আমার বিপক্ষে ছিল। আমার মনের ভেতরের মতো বাহিরেও প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। অন্ধকারের মধ্যে স্যার আমার সাথে জবরদস্তি শুরু করলো। এমন পশুর মতো আচরণ করলো যে আমি মুখে প্রকাশ করতে পারবো না। যে মানুষ সকলকে ন্যায় নীতির কথা বলে, তার মধ্যে যে এমন পশু বসবাস করে আমার জানা ছিল না। ঝড় বৃষ্টির মধ্যে আমার চিৎকার শোনার মতো কেউ ছিল। আমার কষ্টে আকাশ বাতাস কাঁপছিল, কিন্তু পশু নামক হাসুর মনে একটুও দয়া হচ্ছিল না। সারা রাত অত্যাচারে পড়ে সহ্য করতে না পেরে ভোরের দিকে আমি মারা যাই। সে এতটাই অমানুষ যে আমার লাশটিও সে আমার বাবা মাকে না দিয়ে এই কোচিং ঘরের মাটির নিচে পুঁতে রাখে। আমার হতবাগা বাবা মা পাগলের মতো আমাকে খুঁজে বেরিয়েছে। তাকে শতবার জিজ্ঞাসা করেছে সে কিছু জানে কিনা, কিন্তু সে সব জানিয়েছে সে কিছুই জানে না। উল্টো আমার বাবা মাকে বলেছে আমি নাকি দুশ্চরিত্র, কোন ছেলের সাথে পালিয়ে গিয়েছি। সেদিন নাকি সে কাউকে কোচিংয়ে আসতে বলেনি। যাকগে, আমি তো তোমার ভাইকে আমার প্রতিশোধ নিয়েছি। যত শিক্ষক আছে তারা সবাই এমনই কুচরিত্র। আমি তাদের কাউকে বাঁচতে দেব না। তোমাকে আরো অনেক আগেই মারতাম, কিন্তু সুযোগ হয়নি। আজ তোমার পালা। প্রিয়া, তোমার কথা শুনে আবার চোখ দিয়ে পানি এসে গেল। আমি তোমার কথা বুঝতে পারছি, তোমার কষ্টটাও আমি বুঝতে পারছি। তবে তুমি যা ভাবছো তা একদম ঠিক নয়। সব শিক্ষক এমন হয় না। আমাকে বিশ্বাস করো, আমি এমন নই। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার লাশ এখান থেকে তুলে আমি তার সৎকারের ব্যবস্থা করব। আমি সবাইকে এই ঘটনার পিছনে সত্যটা জানাবো। সবাইকে জানাবো যে তুমি কোনো দুশ্চরিত্রা মেয়ে নও। নিতাইকে ভরসা করে প্রিয়া তাকে সেই রাতের মতো ছেড়ে দেয়। পরদিন নিতাই মোড়ল মশাইকে সমস্ত ঘটনা খুলে বলে দেয়। সব শুনে মোড়ল মশাই গ্রামের সবাইকে জানায় প্রিয়ার লাশ সেই ঘরের মাটি থেকে উঠিয়ে শেষকৃত্য সম্পূর্ণ করতে। এরপর থেকে গ্রামে আর কখনো কোনো খুনের ঘটনা ঘটেনি। নিতাই বা অন্য কেউ আর কখনো প্রিয়ার আত্মাকেও দেখেনি। স্কুলের সব শিক্ষার্থী তার আচরণে অনেক খুশি ছিল এবং তাকে অনেক সম্মান করত। তিনি অনেক ভালোবেসে তাদের পড়াতেন। একদিন স্কুলের প্রধান শিক্ষক অমিতকে অফিসে ডেকে পাঠায়। স্যার, আপনাকে একটি গ্রামে ট্রান্সফার করা হয়েছে। কর্তৃপক্ষ থেকে নোটিশ এসেছে। স্যার, আমি কি কোনো ভুল করেছি? হঠাৎ ট্রান্সফার করা হচ্ছে আমাকে? আরে না, আপনার মতো একজন আদর্শ শিক্ষককে তো প্রতিটি স্কুলে থাকা উচিত। আসলে বিষয়টা হচ্ছে, পলাশতলী নামে একটা ছোট গ্রামে আপনাকে ট্রান্সফার করা হয়েছে। গ্রামে স্কুল আছে ঠিকই, কিন্তু ওখানে নাকি কোনো শিক্ষক থাকতে চান না। কারণটা অবশ্য আমার অজানা, কিন্তু যতটা জানতে পেরেছি গ্রামে নাকি ভূতের প্রকোপ রয়েছে, তাই কেউ সেই গ্রামেও থাকতে চায় না। এজন্য সরকার থেকে আপনাকে পাঠানোর নোটিশ এসেছে। ভূতের ভয়? তাহলে তো দেখছি যেতেই হচ্ছে। পরশুদিনই আপনাকে যেতে হবে। অনেক বছর এখানে চাকরি করেছেন, আমাদেরও খারাপ লাগছে, তবুও কি করার, যেতে তো হবেই। ঠিক আছে স্যার, আমি পরশুদিনই রওনা দেব। দুদিন পর অমিত পলাশতলী গ্রামের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করলো। অমিতের পাশের সিটে বসে আছে
এক বৃদ্ধ। কিছুক্ষণ চুপ থাকার পর বয়স্ক লোকটি অমিতকে বললেন, মশাই কোথায় যাচ্ছেন? আগের পলাশতলী গ্রামে। পলাশতলী গ্রামের নাম শুনতেই বৃদ্ধের মুখটা শুকিয়ে গেল। কি, পলাশতলী গ্রাম? হ্যাঁ, কেন? কোনো সমস্যা আছে নাকি? না মানে শুনেছি ওটা নাকি এক ভয়ঙ্কর গ্রাম। ওই গ্রামে নাকি ভূত আছে। ওই গ্রামের দিনের বেলাতেও নাকি মানুষ যাতায়াত করতে ভয় পায়। আপনি না গেলেই পারতেন মশাই। অমিত বৃদ্ধের কথায় একগাল হেসে বলল, হে হে, চুকে দাঁড়িয়ে আপনি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, হাসালেন বটে। তা যা ভাবার আপনি ভাবুন, কিন্তু এই কথা সত্য। যাচ্ছেন যান, তবে সাবধানে থাকবেন। ঠিক আছে মশাই, সাবধানে থাকবো। কথা বলতে বলতে একসময় ট্রেন পলাশতলী স্টেশনে পৌঁছলো। তখন অমিত ঘড়িতে তাকিয়ে দেখল সন্ধ্যা 7টা বেজে গেছে। ট্রেন থেকে অমিত দেখল স্টেশনে কোনো গাড়ি নেই, চারদিক নিশ্চুপ। মনে হচ্ছে গ্রামে বুঝি কেউ নেই। কি ব্যাপার, আশেপাশে দেখছি কোনো মানুষ নেই, একটা রিক্সাও নেই। তবে কি পায়ে হেঁটে যেতে হবে? অমিত হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটা রিক্সা। এই যে ভাই, শুনছেন? জি, কোথাও যাবেন নাকি? জি, পলাশতলী স্কুলের পাশে যে কোয়ার্টারটা আছে সেখানে যাব, কিন্তু এখানে একটা গাড়িও চোখে পড়লো না, আর না তো কোনো মানুষের দেখা পেলাম। ও, আপনি বুঝি নতুন মাস্টার এ গাঁয়ের? জি হ্যাঁ, আপনি কি আমাকে একটু পৌঁছে দিতে পারবেন? জি পারবো, তবে ভাড়াটা একটু বেশি দিতে হবে। ঠিক আছে, চলুন। চারপাশে অন্ধকার, কোথাও ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। নীরবতা থামিয়ে অমিত বলল, আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না কেন? গ্রামটা দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে না। সবাই থাকে বাবু, কিন্তু ভয়ে কেউ সন্ধ্যের পর বাইরে বের হয় না। ভয়? কিসের ভয়? ভূতের ভয় বাবু, ভূতের ভয়। কী সব আজব কথা বলছো? ওসব ভূত বলতে কিছুই হয় না, সবই মানুষের মনের কল্পনা মাত্র। না বাবু, ভূত আছে, আপনি বিশ্বাস করুন বা না করুন, এটা সত্যি। প্রতি রাতে কান্নার আওয়াজ পাওয়া যায়। এ গায়ে জোড়া দিঘির পাশেই একটা স্কুল আছে। অবশ্য এখন ওখানে পড়া তো দূর, দিনের বেলাতেও কেউ সেই স্কুলের আশেপাশে যায় না। কেন? কেন যায় না সেই স্কুলের পাশে? আরে বাবু, ওখানেই তো থাকে সে ভূত। গায়ের সকলে ভয়ে থাকে। এ গায়ে তো কোনো শিক্ষক এসে টিকে থাকতেই পারে না। কেন? শিক্ষকের সাথে ভূতের কি সম্পর্ক? তা তো জানি না, তবে আপনিও সাবধানে থাকবেন। সম্ভব হয় এই গা ছেড়ে চলে যান। আর হ্যাঁ, ভুলে ওই পরিত্যক্ত স্কুলের কাছে যাবেন না। কথা বলতে বলতে তারা কোয়ার্টারের সামনে এসে পড়ল। ভাড়া মিটিয়ে অমিত ঘরে প্রবেশ করল। তখনই গ্রামের স্কুলের প্রধান শিক্ষক কল করলেন। হ্যালো স্যার। জি জি স্যার, পৌঁছে গিয়েছি। না স্যার, কোনো সমস্যা হয়নি। সমস্যা নেই স্যার, আমি বুঝতে পেরেছি। সমস্যা ছিল বলে আপনি আমাকে রিসিভ করতে পারেননি। কোনো সমস্যা নেই স্যার। ওকে ওকে স্যার, রাখছি। এই বলে অমিত ফোন রেখে দেয়। পরদিন থেকে অমিত স্কুলে জয়েন করে। নতুন স্কুলে প্রথম অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সব কিছু মানিয়ে নিয়েছে অমিত। তবে সবাই তাকে একটা কথাই বলতো, ভুল করেও যেন সেই জোড়াদিঘির পাশে পরিত্যক্ত স্কুলের কাছে না যায়। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। একদিন কি স্যার, সন্ধ্যা হতে চললো, আপনি এখন এখানে? কখন ফিরবেন? আমার আজ ফিরতে একটু দেরি হবে বুঝলে, বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো শেষ করেই ফিরব। তুমি চলে যাও, আমি অফিস বন্ধ করে চলে যাব। ঠিক আছে স্যার, তবে বেশি রাত পর্যন্ত থাকবেন না। অমিত নিজের কাজে মন দিল। কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। এই চা, কাজ করতে করতে তো খেয়ালই করিনি অনেক রাত হয়ে গেছে। আকাশের অবস্থাও ভালো নয়, মনে হয় এখনই বৃষ্টি শুরু হবে।
এখন তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। এই বলে অমিত বেরিয়ে পড়ল। পথে কোনো মানুষ নেই, চারপাশটা অন্ধকার, মাঝে মাঝে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তবু অমিত জোর কদমে হাঁটছে, কিন্তু কিছুক্ষণ পর রীতিমতো ঝড় শুরু হয়ে গেল। আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, শুধু সেই পরিত্যক্ত স্কুল ছাড়া। অমিত সেই স্কুলে আশ্রয় নিল। স্কুলটা অনেক পুরনো, যদিও অন্ধকারে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। তবু সামান্য যা দেখা গেল তাতেই বোঝা গেল এটি অনেক পুরনো স্কুল। হঠাৎ তার মনে হলো তার পাশ দিয়ে কেউ চলে গেল। অমিত পেছনে ফিরে তাকিয়ে বলল, কে কে ওখানে? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অমিত নিজের মনের ভুল ভেবে বিষয়টা এড়িয়ে গেল। কিন্তু একটু পর তার ভুল ভেঙে গেল। একটা ভয়ঙ্কর রূপ পেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে। তার পুরো শরীরে ক্ষতের দাগ, তার চোখ দুটো লাল হয়ে আছে। ভয়ঙ্কর সেই চেহারা। ছেলেটির ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ বলে মনে হচ্ছে না। অমিত ভীষণ ভয় পেয়ে গেল। কে কে তুমি? কি চাও আমার কাছে? তোকেই যে চাই আমার। কথাটা বলেই ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো ছেলেটি। তাহলে গ্রামের লোকের কথাই সত্যি ছিল। কি করবো এখন? কি ভাবছিস? আমার হাত থেকে তোর আজ আর নিস্তার নেই। আমাকে মেরো না, ছেড়ে দাও আমায়। আমি ভুল করে এখানে চলে এসেছি। আমি এখানে স্কুলের বাচ্চাদের পড়ানোর জন্য এসেছি। এখানকার কিছুই আমি জানি না। তুই এই গ্রামের স্কুলে পড়াস? হ্যাঁ হ্যাঁ, আমি এই স্কুলের নতুন শিক্ষক। এই কথা শুনে ছেলেটি আরও রেগে যায় এবং বলে, ওকে তো আমি কিছুতেই ছাড়বো না। তোরা শিক্ষক, তোরা অত্যাচারী, তোদের আমি ঘৃণা করি। তোকে তো আমি কিছুতেই ছাড়বো না, তুই আমার হাতেই মরবি। শিক্ষকদের প্রতি এত রাগ কেন তোমার? কেন ঘৃণা করো তাদের? কেনই বা মারতে চাও? শুনতে চাস সে কথা? হ্যাঁ, জানতে চাই। শুন তবে। আমার নাম রাতুল, আমি এই গ্রামেরই ছেলে। অনেক সুন্দর সাজানো গোছানো ছিল আমাদের গ্রাম, কিন্তু গ্রামের প্রায় বেশিরভাগ মানুষই ছিল অশিক্ষিত। বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের মানুষদের মাঝে মাঝেই ঝামেলার সম্মুখীন হতে হতো। একসময় গ্রামের সকলেই অনুভব করল গ্রামের শিক্ষিত মানুষের প্রয়োজন। বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই বলে গ্রামের সকলে গ্রামের প্রধানের সাথে কথা বলে। আগে মোরুল মশাই, আমাদের এই গ্রামে সকলেই তো বেশিরভাগই অশিক্ষিত। অনেক কিছুই আমরা বুঝতে পারি না। আমাদের সন্তানরা আমাদের মতো অশিক্ষিত হোক, এটা আমরা চাই না। আপনি এই গায়ে একটা স্কুলের ব্যবস্থা করে দেন, আমাগো সন্তানরা যাতে পড়ালেখা করিয়া মানুষের মতো মানুষ হইতে পারে। হ্যাঁ হ্যাঁ মোরুল মশাই, হয় ঠিক কথা কইছে। হ্যাঁ মোরুল মশাই, আমাগরও একই মত। রহিম একদম ঠিক কথা বলেছে। হঠাৎ করে তো আর গ্রামে স্কুল বানানো সম্ভব না, আর শিক্ষকের ব্যবস্থা তো করতে হবে নাকি? আচ্ছা, তোমরা চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা ঠিক করে দেব। আজ তবে তোমরা আসো, আমি বিষয়টা ভেবে দেখছি। মোড়লের কথায় গ্রামের সবাই নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যায়। কিছুদিন পর গ্রামে স্কুল তৈরির কাজ শুরু হলো। গ্রামের সব বাচ্চারা অনেক খুশি। কি মজা, আমরাও স্কুলে পড়বো, পড়াশোনা করব, অনেক মজা হবে। কি বলিস তিনু? হ্যাঁ ভাই, খুব মজা হবে। এভাবে কয়েক মাস কেটে যায়। স্কুল বানানো শেষ। গ্রামের মোড়ল সরকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শহর থেকে শিক্ষকের ব্যবস্থাও করেছে। গ্রামের সব বাচ্চারা প্রতিদিন স্কুলে যেত, কিন্তু স্কুলের একজন শিক্ষক ছিল বদমেজাজি আর অনেক রাগী। কোনো ছাত্র স্কুলে যদি দেরি করে আসতো, তার হাতে বেত মেরে শাস্তি দিত। ক্লাসে রাতুলকে দেখছি না কেন? আজ আসুক, মেরে পিঠের ছাল তুলে নেব। স্যার, ভেতরে আসবো? আমার সামনে আয়। স্কুলে দেরি করে আসা, তাই না? দেখ কেমন মজা তোকে দেখাই। এই বলে স্যার আমাকে এত পরিমাণে মারে যে আমার পুরো শরীরে ক্ষতের দাগ দেখা যায়। হাতে জোরে আঘাত করার কারণে হাত দিয়ে রক্ত পড়তে থাকে। আচ্ছা রাতুল, স্যার তোকে এত জোরে মারলো, কিন্তু তুই কিছুই বললি না? না রে, শিক্ষক যে বাবার মতো, তাকে সম্মান করতে হয়। আর আমি আমার বাবাকে কথা দিয়েছি, পড়াশোনা করে আমিও একজন শিক্ষক হব। গ্রামের অশিক্ষিত মানুষদের লেখাপড়া শেখাবো। আমি যদি স্যারকে কিছু বলতাম, তাহলে স্যার রেগে গিয়ে আমাকে যদি স্কুল থেকে বের করে দিত, তাহলে তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না রে।
আমি যে বাবাকে কথা দিয়েছি আমাকে যে আমার স্বপ্ন পূরণ করতেই হবে। কিন্তু আজ তুই এত দেরি করে স্কুলে এলি কেন? এত দেরি না হলে তো তোকে এত মার খেতে হতো না। আসলে বাবা গতকাল থেকে অনেক অসুস্থ। সকালে গিয়েছিলাম বাবার জন্য ওষুধ কেনার জন্য, এই জন্য একটু দেরি হয়ে গেল। স্যারকে বলতে চাইলাম, কিন্তু স্যার তো আমার কোনো কথাই শুনতে চাইলো না। স্যার তো তোকে অনেক মেরেছে, কাকাকে কিছু বলবি না? না, বাবাকে কিছু বলা যাবে না, বাবা শুনলে মনে অনেক কষ্ট পাবে। গায়ে যে তো ক্ষতের দাগ, সেগুলো লুকোবি কিভাবে? ও আমি দেখে নেব। চললাম রে, সাবধানে যাস। ঠিক আছে, তুইও সাবধানে যাস। রাতে আমার অনেক জ্বর হয়, ক্ষতের ব্যথায় একসময় অনেক জ্বরে আক্রান্ত হয়ে পড়ি, কিন্তু বাড়িতে কাউকে এ ব্যাপারে কিছুই বলিনি। জ্বরের কথা বললে বাবা যদি সব বুঝতে পেরে যায়, আমাকে যদি আর স্কুলে যেতে না দেয়, তাহলে যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। আজও রাতুল দেরি করেছে, আজ স্কুলে আসুক। স্যার, আসবো? তুই আজও দেরি করেছিস, তুই বাইরেই দাঁড়িয়ে থাক, এটাই তোর শাস্তি। স্যার, আমি অনেক অসুস্থ, দাঁড়িয়ে থাকতে পারছি না, দয়া করে আমাকে একটু ভেতরে আসতে দিন। কেমন অসুস্থ তা আমার ভালো করেই জানা আছে, পুরো ক্লাসের সময় তুই বাইরে দাঁড়িয়ে থাকবি, এটাই তোর শাস্তি। ওনাকে অনেক অনুরোধ করলাম, কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না। প্রচণ্ড রোদে মাঠে দাঁড়িয়ে থাকতে হলো, অনেক অসুস্থ ছিলাম, একসময় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর জ্ঞান ফিরতে দেখলাম আমি হাসপাতালে। শরীরটা কেমন যেন অসাড় হয়ে আসছিল, বুঝতে পারছিলাম আমার সময় শেষ। বাবাকে বললাম, ক্ষমা করে দিও বাবা, আমি আমার কথা রাখতে পারলাম না, আমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। বাবা বাবা আমার কথায় ও জোরে কান্না করতে লাগলো। একসময় আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম না ফেরার দেশে। আমি আমি শিক্ষকদের ঘৃণা করি, আমি ওনাদের মেরে ফেলবো, কাউকে বাঁচতে দেবো না, কাউকে বাঁচতে দেবো না, আমি কাউকে বাঁচতে দেবো না। তুমি যা ভাবছো তা সম্পূর্ণ ভুল ধারণা। শিক্ষক কখনোই খারাপ হয় না, শিক্ষক তো বাবার মতো, তাদের কাছে ছাত্ররা হয় নিজেদের সন্তানের মতো। ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত করতে শিক্ষক কঠোর পরিশ্রম করে তাদের ছাত্রদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য। তাহলে তাহলে সেই শিক্ষক কেন আমাকে মেরে ফেললো? সে কেন আমাকে সন্তানের মতো আগলে রাখেনি? শিক্ষকদের মাঝেও কিছু অমানুষ থাকে, যারা শিক্ষক নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে তারা শিক্ষক নয়। তারা শিক্ষক রূপে আসে পুরো শিক্ষক জাতিকে কলঙ্কিত করার জন্য। আর তোমাদের কাছে শিক্ষকদের প্রতি ঘৃণা জন্মানোর জন্যই তারা শিক্ষক রূপে থাকে। তুমি কষ্ট পেও না, আমি ওই শিক্ষক রূপী অমানুষকে শাস্তি দেব। সত্যি সত্যি আপনি ওনাকে শাস্তি দিবেন? হ্যাঁ রাতুল, আমি ওকে আইনের হাতে তুলে দেব, দেশের আইন ওকে শাস্তি দেবে। আপনি কথা দিন, আপনি ওই শিক্ষক রূপী অমানুষকে শাস্তি দেবেন? হ্যাঁ, শাস্তি দেব। তবে 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 কি? তোমাকে চিরদিনের জন্য এই গ্রাম থেকে চলে যেতে হবে। তুমি তোমার জগতে থাকবে, আমি আবার এই স্কুলকে আগের মতো বানাবো। সব ছেলেমেয়েরা এখানে আবার পড়বে, সবাইকে আগলে রাখবো। এই স্কুল হবে একটি আদর্শ স্কুল। আমি চলে যাব এই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য। আপনি কথা দিন, আপনি ওকে শাস্তি দিয়ে এই স্কুলকে আদর্শ স্কুল বানাবেন? হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, আমি এই স্কুলকে একটি আদর্শ স্কুল হিসেবে গড়ে তুলব। নিজে এই স্কুলে পড়তে না পারি, কিন্তু দূর থেকে দেখতে পারবো আমার এই এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করছে, এতে আমি শান্তি পাবো। চলে যাচ্ছি আমি চিরদিনের জন্য। ভালো থাকবেন স্যার, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমায় মাফ করবেন। আমি তোমাকে কথা দিলাম। অমিতের কথায় রাহুলের আত্মা চিরদিনের জন্য সেই গ্রাম ছেড়ে চলে যায়। অমিত নিজের কথা রাখতে সমস্ত প্রমাণ জোগাড় করে সেই স্কুল শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয়।